Hello, all HS students 2022. Welcome to my channel, A Phenomenal English with Shriman. So, আমরা করছিলাম the three questions, right? Three questions যে তোমাদের ক্লাস 12 এর টেক্সট বুকে রয়েছে স্টোরিটা, সেটা আমরা ডিসকাস করছিলাম বেঙ্গলি এক্সপ্লেনেশন, সেটার আমরা শিখে নিচ্ছিলাম কি কতটা কি হয়েছে গল্পটায়, কেন, কি প্রশ্ন রাজা চায়, থ্রি যে কোয়েশ্চেন্স, সেটা আমরা কিছুটা আয়ত্তে আনার চেষ্টা করছিলাম। তো লাস্ট দিন আমরা দেখেছি যে গল্পটায় রাজা অলরেডি হারমিট মানে সেই ঋষির কাছে গেছে, ঋষির কাছে গিয়ে সে প্রশ্ন করছে তিনটে প্রশ্ন। এবার হারমিট তাকে কি উত্তর দেয় বা দেয় না সেটা আজকে আমরা দেখবো সেখান থেকে। তো আজকে চালু করছি এখান থেকে। দ্য হারমিট দ্য হারমিট লিসেন টু দ্য কিং বাট ডিড নট স্পিক। তো হারমিট রাজার তিনটে প্রশ্ন শুনলো। কী কী প্রশ্ন ছিল তিনটে? যে কি করে আমি জানবো যে সঠিক সময়ে কোন কাজটা করা যায় আর কি, কোনো কাজ করার সঠিক সময়, আর কোন মানুষকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে বা ইম্পর্টেন্স দিতে হবে, কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কার কথা শুনতে হবে সবার আগে, আর কোন কাজটা সবার আগে করতে হবে। কী করে এই তিনটে জিনিস বুঝবো, মানে কি 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 কাজ করবে, কোন পাত্র বা কার সাথে করবে, আর কোন সময় করবে, এটাই চেয়েছিল, তাই না? সো হারমিট কিন্তু বা আমাদের ঋষি কিন্তু এই তিনটে কোয়েশ্চেন শুনলো ঠিকই, কিন্তু সে নিজের কাজ চালিয়ে গেল। সে কী করছিল? মাটি খুঁড়ছিল, রাইট? আমরা দেখতেই পাচ্ছি যে তার বাড়ির ঠিক সামনে একটা কি রয়েছে, এরকম জমি রয়েছে, হাতে দেখো তার, আমরা দেখতেই পাচ্ছি কুড়ুল রয়েছে, বেলচা রয়েছে, যাই বলো। তো সেটা নিয়ে সে মাটি কাটছিল আর কি, এবং সে রাজার কথা শুনলো ঠিকই, কিন্তু বিশেষ পাত্তা না দিয়ে নিজে যা কাজ করছিল তাই করে চলল। সো রাজা দেখে বলল যে হারমিটের কাছে এসছি, তাকে একটু হেল্প করি, যদি সে হেল্প করলে ইমপ্রেস হয়ে আমাকে আনসারটা বলে দেয়। তো সে কি বলল যে দেখুন, ইউ আর টায়ার্ড, আপনি তো বেশ বয়স হয়েছে আপনার, আপনি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছেন। তো বলছে আমাকে দিন, লেট মি টেক দ্য স্পেড। স্পেড মানে ওই বেলচা বা কুড়ুল যাই বলো, যে ওটা আমাকে দিন, আমি আপনার হয়ে কাজটা করে দিচ্ছি। হারমিট বললো থ্যাঙ্কস, ঠিক আছে, ওকে কেউ নিজে থেকে এসে হেল্প করবে বলেছে, তো বলে ঠিক আছে, ভালো কথা। গিভিং দ্য কিং হিজ স্পেড, নিজের ওই বেলচাটা কিংকে দিয়ে সে বললো ঠিক আছে। সে এবার গ্রাউন্ডে বসে একটু, মাটিতে বসে একটু জিরিয়ে নিতে থাকলো, সে একটু আরাম করে নিতে, রেস্ট নিতে থাকলো, ঠিক আছে। তো আমরা চলে এলাম নেক্সট পেজে। এরপরে কী হচ্ছে দেখো, ওয়েন দ্য কিং হ্যাড ডাক টু বেডস, বেডস মানে আমরা জানি এখানে এখানে কিন্তু বিছানার কথা বলছে না, এখানে বিছানা বলতে পারো, কিন্তু জমিতে যখন চাষ করা হয়, ধরো এরকম একটা জমি, জমির একটা জায়গায় চাল হবে, ধান হবে আর কি, একটা গম হবে, এরকম করে আলাদা আলাদা করে ভাগ করা থাকে, বা এরকম মাঝখানে মাঝখানে একটু গ্যাপিং রাখা হয়, সেগুলোকে বেডস বলা হয়। কেন? এইটার ওপরেই ওই শস্য দানাগুলো বপন করা হবে বলা হয়, তাই জন্য এগুলোকে আমরা বেডস বলি, রাইট? সিড বেড, ইংলিশে এটাকে কী বলা হয়? সিড, মানে দানা বসাবে কিসের ওপর? বেড। যেমন নদীর নিচের পার্টটাকে বলা হয় রিভার বেড, হ্যাঁ? নদীর নিচের যে মাটির অংশ থাকে সেটা রিভার বেড, সেরকমই সিডের নিচে যে মাটি থাকবে সেটা সিড বেড। তো দুটো বেড এরকম সে খুঁড়ে দিল চাষের জন্য। হি স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, আবার থেমে গিয়ে অনেকটা কাজ করার পর সেও একটু একটু তো তাকেও এনার্জি নিতে হবে, সেও কাজ করার পর বললো যে হারমিনবাবু তাহলে বলুন, আপনি কি কোয়েশ্চেন আনসার দুটো জানেন? আমার এই কোয়েশ্চেন আছে। আরেকবার শুনিয়ে দিল কোয়েশ্চেনটা। হারমিট গেভ নো আনসার, হারমিট কিন্তু বা ঋষি কিন্তু তখনও আনসার দিল না, কিন্তু নিজেই উঠে দাঁড়ালো বরং, অ্যান্ড সে হাত বাড়িয়ে তার স্পেডটা নিয়ে বলছে নাও ইউ রেস্ট, লেট মি ওয়ার্ক, তুমি এখন একটু জিরিয়ে নাও বাপু, আমি কাজ করি। এই বলে সে কাজে লেগে পড়লো। বাট দ্য কিং ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ। তো কিংয়ের মনে হলো না, বয়স্ক মানুষ কাজ করবে, আমি বসে থাকবো, থাক আমি করে দিচ্ছি। বলছে না না থাক, আপনি বসুন। কিংও একটু চেষ্টা করছে যদি ওকে একটু হেল্প করা যায়, ইমপ্রেস হয়ে যদি আনসারগুলো বলে আর কি। 1 hour passed, 1 ঘন্টা কেটে গেল, দেন অ্যানাদার, আরও কিছু সময় কেটে গেল। ফাইনালি দ্য সান ওয়েন্ট ডাউন বিহাইন্ড দ্য ট্রিজ, মানে সূর্য অস্ত চলে গেল আর কি। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য কিং স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, I came to you, wise man, for an answer to my questions. If you can give me no answer, tell me so, and I will return home. সো কী বলছে যে কাজ যখন মানে সূর্য অস্ত চলে গেছে, আলো তো আর নেই, ফলে কাজও করা যাবে না, কাজ ওখানে থেমে গেল কয়েক ঘন্টা পর। তো সে বেলচাটা মাটিতেই পুঁতে দিয়ে রেখে দিয়ে বলল যে তাহলে সাধু বাবা আপনি বলুন, আমার যে আনসারগুলো আমার চাই
প্রশ্নের উত্তরগুলো আমার চাই। আপনার কি জানা আছে? যদি জানা থাকে দয়া করে আমাকে একটু বলে দিন, তাহলে আমি চলে যেতে পারি। আর না জানলেও আমাকে বলে দিন, তাহলে আমি বেশি ওয়েট করব না, বিলম্ব করব না। এই মুহূর্তেই বলার সময় হারমিট বলেই কে একটা দৌড়ে আসছে না? সাধু বাবার দূর থেকে কারোর দৌড়ে আসার শব্দ শুনতে পেয়েছে বা দেখতে পেয়েছে, যাই হোক, তো কেউ একটা দৌড়ে আসছে। তো এই দৌড়ে আসার পরে দেখো এখানে একটা কম্প্রিহেনশন চেক দিয়েছে তোমাদের জন্য, একটু খেয়াল রেখো। এখানে দুটো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 1, কী কী কিংয়ের প্রশ্ন ছিল সেটা চেয়েছে, তো এটা নিজেরা একটু লিখতে হবে। আমি এর আইডিয়াল একটা কোয়েশ্চেন, একটা প্রপার কোয়েশ্চেন নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো কীরকমভাবে তোমরা লিখতে পারো। অ্যান্ড মেসেঞ্জার্স ওয়ার সেন্ট থ্রু আউট দ্য কিংডম, তো কেন মেসেঞ্জারকে পাঠানো হয়েছিল সারা কিংডমে, কী কারণে, সেখানে অপশন দিয়েছে, একটা এমসিকিউ রয়েছে, রাইট? তো একটা মোটামুটি ডিএ কিউ বলতে পারো, আর একটা এমসিকিউ তোমাদের জন্য এখানে রয়েছে। কোয়েশ্চেন আমরা গল্পটা পড়তে পড়তে এটা করে ফেলবো অ্যাজ আ হোমওয়ার্ক। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ডেফিনেটলি আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো একটু নেক্সট পার্টটায় চলে যাই। গল্পটা আজকে শেষ করে দেবো। এরপর কী হচ্ছে দেখো। সো এরপরে তো একটা লোক খুব দৌড়ে দৌড়ে ছুটে এসে তার মুখে দাড়ি টাড়ি ছিল আর কি, সে এসে পড়ে গেল আমাদের এই রাজার কাছে আর কি। রাজার সাধু বাবা তাকে ধরে কোনো রকমে শোয়ালো। লোকটার থেকে ব্লিডিং হচ্ছে আর কি তখনও। লোকটার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। এই যে এখানে আমরা একটুখানি মিস করে গেছি, সরি, আগের পার্টটা থেকে দেওয়া আছে। দ্য কিং টার্ন রাউন্ড, তো কিং ঘুরে দেখলো যে কি, স বেয়ার্ডেড ম্যান রানিং টুয়ার্ড দেম, দেখলো যে একটা দাড়িওয়ালা লোক এরকম তার দিকে দৌড়াচ্ছে। হিজ হ্যান্ডস ওয়ার প্রেসড অ্যাগেনস্ট হিজ স্টামাক, তো একদম স্টামাকের কাছে হাত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, ধরে আছে, ব্লিডিং হচ্ছে, অ্যান্ড ফ্রম উইচ ব্লাড ওয়াজ ফ্লোয়িং। ওয়েন হি রিচ দ্য কিং হি ফেইন্টেড, ফেইন্টেড মানে কি, অজ্ঞান হয়ে গেল। ব্লিডিং এত হচ্ছিল, রাজার কাছে পৌঁছাতে সে অজ্ঞান হয়ে গেল, তাই না? তো ভালো কথা, রাজা আর হারমিট তাকে ধরাধরি করে শুয়ে দিল। রিমুভ দ্য ম্যানস ক্লোদিং, তার জামা কাপড়টা একটু খুললো, কেন ক্ষতটাকে একটু ফার্স্ট এইড করতে হবে আর কি, বুঝতেই পারছো। অ্যান্ড ফাউন্ড আ লার্জ উন্ড ইন স্টামাক, তো কী দেখলো, উন্ড হয়ে রয়েছে, উন্ড মানে তো জানি ক্ষত একটা দেখা গেল, তো একটা ক্ষত রয়েছে। তো তখন কি হচ্ছে দেখো, দ্য কিং ওয়াশড অ্যান্ড কাভার্ড ইট উইথ হিজ হ্যাঙ্কারচিফ, তো কিং কী করলো, নিজে ওই ক্ষতটাকে ভালো করে পরিষ্কার করে নিজের হ্যাঙ্কারচিফ মানে রুমাল দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিল, ফার্স্ট এড লাগিয়ে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, ব্লাড কিছুতেই যেন বন্ধ হচ্ছে না। দ্য কিং রিড্রেসড, ড্রেসিং মানে আমরা বুঝি বারবার কোনো ক্ষতস্থানকে পরিষ্কার করে সেখানে কাপড় লাগানো বা ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগানোকে বলা হয়। তো কিং আবার সেটাকে রিড্রেস করলো, ড্রেসিং করে দিল ভালো করে। অ্যান্ড দ্য কিং রিড্রেস দ্য উন্ড আনটিল অ্যাটলিস্ট দ্য ব্লিডিং স্টপড, যতক্ষণ না ব্লিডিং স্টপ করলো, মানে বারবার কী করছে, ব্যান্ডেজ খুলছে, গরম ব্লাড সেটাকে নিংড়ে নিয়ে আবার ব্যান্ডেজ লাগাতে হচ্ছে ঠিক জায়গায়, ওয়াশ করতে হচ্ছে, বারবার এটা করতে হচ্ছে, অনেকবার এরকম করার পর আস্তে আস্তে একটা টাইমের পর ব্লাড একটু ফ্লো বন্ধ হয়েছে, মানে বুঝতেই পারছো, যতক্ষণে আর কি তোমার শরীরের প্লেটলেটস বা অনুচক্রিকা সক্রিয় হয়ে আর কি নিজে থেকেই ব্লাড ক্লটিং করতে শুরু করে, অনেকটা বায়োলজির কেস হয়ে গেল আর কি। যতক্ষণ আর কি সময় নেয়, মিনিমাম তো একটা টাইম লাগে না, কেটে যাওয়ার পর অনুচক্রিকাগুলো ওখানে যাবে, গিয়ে একটা রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং বানাবে, তো সেই সময়টুকুনি আর কি ড্রেসিং করে করতে হচ্ছে টানা। দ্য ম্যান ফিল্ড বেটার, তো কিছু সময় পর আর কি মানুষটা একটু সুস্থ বোধ করলো, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, কিছু জল টল চাইল। দ্য কিং ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, রাজা নিজে হাতে জল টল এনে, দেখো রাজা এসে সেবা শুশ্রূষা করছে, একটা বড় ব্যাপার, সে তাকে জল টল দিল। বাই দিস টাইম দ্য সান হ্যাড সেট অ্যান্ড দি এয়ার ওয়াজ কুল, তো ব্যাস বন জঙ্গলের এরিয়া, ততক্ষণে সূর্য ডুবে গেছে অ্যান্ড হাওয়া ঠান্ডা হয়ে গেছে চারিদিকে, মানে বাইরের চারিদিকে তখন ঠান্ডা। তো কিং উইথ দ্য হার্মিটস হেল্প ক্যারিড দ্য উইন্ডেড ম্যান ইন টু দ্য হাট, কিং বললো চলো, তাহলে হার্মিট আর কিং হেল্প করে, মানে ওই লোকটাকে হেল্প করলো, অ্যান্ড ভেতরে নিয়ে গেল, কুড়ে ঘরের ভেতরে, হাটের ভেতরে, যাতে করে তার ঠান্ডা না লাগে, বা বুঝতেই পারছো শরীর উইক, তাকে একটু বেটার শেল্টার দরকার তার। তো লেড হিম অন দ্য বেড, তাকে বিছানায় শুয়ে দিল। দ্য ম্যান ক্লোজড হিজ আইস অ্যান্ড লে কোয়াইট, তো চুপচাপ এরকম চোখ বন্ধ করে লোকটা শুয়ে থাকলো, হয়তো ঘুমিয়ে পড়লো। দ্য কিং টায়ার্ড বাই হিজ ওয়াক অ্যান্ড দ্য ওয়ার্ক হি হ্যাড ডান লে ডাউন অন দ্য ফ্লোর, তো কিংও খুব টায়ার্ড ছিল, সারা রাত
আহ, ওখানেই ঘুমিয়ে পড়লো, কারণ এক তো হেঁটে এসছে জঙ্গলের ভেতরে অনেকটা, আমরা আগেই পড়েছি যে ঘোড়া ছেড়ে ওকে হেঁটে আসতে হয়েছিল হারমিটের কাছে, কেন হারমিট রাজা মহারাজা এরকম লোকের সাথে দেখা দেখা করেন না খুব একটা, তো সাধারণ বেশে আসতে হয়েছে কিংকে আর কি। তারপরে এখানে এসে আবার কাজ করেছে, হুম, মাটি খুঁড়েছে, অনেক কাজ হয়েছে। তো রাজা তো এত কষ্ট একদিনে করেন না সাধারণত, একটু হাঁপিয়ে গেছেন। তো রাজা ওখানেই ঘুমিয়ে পড়েছে আর কি, ফ্লোরের ওপর। এরপর when he awoke it was several minutes before he could remember. তো সারা রাত ওখানে ঘুমানোর পর মোটামুটি যখন পরের দিন ঘুম থেকে উঠলেন, চোখ খুললেন, বেশ কিছুক্ষণ ভাবতে লাগলো যে কোথায় আছি আমি। না হয় না অচেনা জায়গায় হঠাৎ করে আনএক্সপেক্টেডলি যদি কেউ ঘুমায়, সত্যি ঘুম, আর যদি গাঢ় ঘুম হয়, বিশেষ করে এরকম টায়ার্ডনেসের পরে ঘুম খুব গাঢ় হয়। অনেক সময় বাড়িতে থাকলেও বোঝা যায় না কোথায় আছি। আমাদের ব্রেন হয়তো কিছুক্ষণের জন্য কাজ করা একটু বন্ধ করে দেয় আর কি। তো মনে হয় যে কোথায় আছি, তো রাজারও অনেকটা টাইম লেগে গেল বুঝতে কোথায় আছি। Where he was or who the stranger bearded man lying on the bed was. কে যে এই লোকটা, যে দাড়িওয়ালা লোক শুয়ে আছে বিছানায়, আর ওই বা এখানে কী করছে, রাজা কিছুটা ভাবতে টাইম নিল। অ্যান্ড এই সময় সেই বিয়ার্ডেড ম্যান উঠে তাকে কি বলছে, রাজাকে বলছে ফরগিভ মি, বলছে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। ততক্ষণে সে উঠে কি বলছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। কেন ক্ষমা চাইছে সে? রাজাও তো একটু হকচকে গেল। when he saw that the king was awake, তো রাজা উঠেছে দেখে লোকটা ক্ষমা চাইছে। আই ডু নট নো ইউ, আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। তো রাজা তো পরিষ্কার বলছে, আমি তো তোমায় চিনি না বাপু, তোমাকে কি কারণে আমাকে ক্ষমা করবো আবার তোমাকে? ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, সেই লোকটা বলছে, দাড়িওয়ালা সেই স্ট্রেঞ্জার, সেই অচেনা লোক কি বলছে, আমি হলাম আপনার শত্রু, এনিমি। আই এম দি এনিমি অফ ইয়ার্স হু সো রিভেঞ্জ অন ইউ। আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আপনার ওপর প্রতিশোধ নিয়ে ছাড়বো আপনারকে মেরে। কেন? বিকজ ইউ পুট মাই ব্রাদার টু ডেথ অ্যান্ড সিজ মাই প্রপার্টি। তো আপনি আমার ভাইকে মেরেছিলেন এবং আমাদের সম্পত্তি টম্পত্তি নিয়ে নিয়েছেন। সিজ মানে তো জানোই, সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া। So I knew you had gone alone to see that hermit and I made up my mind to kill you on your way home. তো আমি জানতাম যে আপনি ওই হারমিটের কাছে একা একা গেছেন, অ্যান্ড প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে যখনই আপনি ফিরবেন সেই রাস্তায় আপনাকে মেরে ফেলবো। কিন্তু হয়েছে কি, বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন। কিন্তু হলো ঠিক উল্টো, সারাদিন চলে গেল কিন্তু ইয়ে তো ফেরত এলো না। কেন ওখানেই থেকে যাচ্ছিলো, মানে সন্ধে হয়ে গেছিলো, তখনও ফেরেনি আর কি দিনের শেষে। তখন একটু আমাদের এই বিয়ার্ডেড ম্যান আর কি, এই দাড়িওয়ালা লোকটা, এও একটু অস্থির হয়ে ভাবলো যে যাই দেখে আসি কোথায়, সেখানে গিয়েই মারবো। তো এই সময় যখন বেরোলো, কিংয়ের বডিগার্ডরা ওকে চিনতে পেরে গেল। ও লুকিয়ে ছিল হাইডিং প্লেস থেকে, ওর বেরোনোর পরেই, হাইডিং প্লেস মানে জানোই যেখানে লুকিয়ে ছিল ও, তো সেখান থেকে বেরোনোর পর বডিগার্ডরা ওকে চিনে ফেললো রাজার। তো তারা যেই চিনলো ওকে, তো ঘায়াল করে দিল, মেরে ফেললো, মারতে চেয়েছিল আর কি, কোনো রকমে প্রাণে বাঁচিয়েছে ওখান থেকে পালিয়ে। বাট আই শুড হ্যাভ ডায়েড ইফ ইউ হ্যাড নট ড্রেসড মাই উন্ডস। কিন্তু ও মরেই যেত যদি রাজা নিজে না তার হাতে ওকে সেবা শুশ্রূষা করতো। আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ। আমি আপনাকে মারতে চেয়েছিলাম আর আপনি আমার প্রাণ বাঁচালেন, দেখুন ভাগ্যের কী পরিহাস। না, ইফ আই লিভ আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল সার্ভেন্ট। আচ্ছা, আমার যদি প্রাণ থাকে তাহলে যতদিন প্রাণ থাকবে আমি আপনাকে এবার আপনার সব থেকে বিশ্বস্ত সার্ভেন্ট হিসেবে, বিশ্বস্ত ভৃত্য হিসাবে আপনাকে আমি সার্ভিস দেবো। অ্যান্ড আমি আমার ছেলে মেয়েদেরও বলে যাব একই কাজ করতে, আমার নেক্সট জেনারেশন আপনাকে সার্ভিস দেবে। তখনকার দিনে এইসব ব্যাপার ছিল, বাবার ঋণ, বাবার সব কিছু আর কি ছেলে মেয়েদেরও মেটাতে হতো, ওরকম ব্যাপার। বলছে আমাকে ক্ষমা করবেন, আমি এত ভুল কাজ করতে যাচ্ছিলাম, আপনাকে মারার প্রতিজ্ঞা নিয়েছিলাম। তো রাজা বললো, দ্য কিং ওয়াজ ভেরি হ্যাপি। রাজা একটু খুশি হলো যে দেখো বিনা কোনো যুদ্ধেই একটা শত্রুর সাথে সে আপোষ করে নিতে পারলো, বা সে শান্তিবদ্ধ হতে পারলো। তো সে বললো যে বাহ, অ্যান্ড টু হ্যাভ ওয়ান হিম ওভার অ্যাজ আ ফ্রেন্ড, তোর বন্ধুও হয়ে গেল, না শুধু শত্রু শান্তি সুলভ আচরণ হলো শত্রুর সাথে, বরং শত্রু ওর বন্ধুও হয়ে গেল। হি নট অনলি ফরগেভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্ট অ্যান্ড হিজ ওন ডক্টর টু লুক আফটার হিম। তো বললো যে ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, আমি আমার সার্ভেন্ট আর আমার ডক্টরকে তোমাকে পাঠিয়ে দেবো, ডাক্তারবাবু, আমার যে রয়্যাল ডক্টর, বুঝতেই পারছো, রাজবৈদ্য আর কি, তাকে পাঠিয়ে দেবো, তোমার চিকিৎসা ওখানেই হবে, তোমার সম্পত্তিও দিয়ে দেওয়া হবে, তোমার সব কিছু আমি দেখব। তো ভালো আর কি, রাজা ভালো মনের মানুষ। লিভিং দ্য উন্ডেড ম্যান, দ্য কিং ওয়েন্ট আউট অফ দ্য হার্ট। তো ফাইনালি রাজা আমাদের হার্টের বাইরে বেরোলো, কুড়ে ঘরের বাইরে বেরোলো, দেখছে হারমিট কোথায়, ওর তো যেই কাজে এসেছিলো সে কাজটা এখনও
বাকি থেকে গেছে, তাই না? সাধু বাবার কাছে এখন আনসার পাইনি। তো বলছে কি বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু গেট আনসার। তো বলছে যাই একবার জিজ্ঞাসা করেই আসি হারমিট যদি ফাইনালি আনসারটা দেয়। দ্য হারমিট ওয়াজ অন হিজ নি শোয়িং সেড ইন দ্য বেডস অ্যান্ড দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। তো হারমিট কী করলো? হারমিট ওখানে বসে তখন লাস্ট দিন যে বেডটা তৈরি করেছিল, সিট বেড, ওখানে আজকে বীজ বপন করছিল। বীজ বপন করতে জানো হাঁটু কেড়ে বসে মাটিতে বীজগুলো পুঁতে দিতে হয়, তো সেটাই করছে। দ্য কিং ওয়েন্ট আপ টু দ্য হারমিট অ্যান্ড সেড, ফর দ্য লাস্ট টাইম আই বেগ ইউ টু আনসার মাই কোয়েশ্চেন। বলছে ওয়াইজ ম্যান, আমি লাস্টবারের মতো আপনার কাছে এই উত্তর প্রার্থনা করছি। আমার এই 3টে প্রশ্নের উত্তর যদি একটু বলে দেন, আমার তো সারা দিন কেটে গেল কালকের, আজকে তাহলে একটু খোশ মেজাজে বাড়ি ফিরতে পারি যদি আপনি আমাকে আনসারটা বলেন। তো তখনও তো কী বলছে হারমিট দেখি। তো দেখো হারমিট বলছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তুমি তো তোমার উত্তর পেয়েই গেছো বৎস, সাধু বাবা বলছে। তখন ও নিজের কাজ করে যাচ্ছে, গ্রাউন্ডে বসে নিজের হাতে পুঁতে যাচ্ছে। কিংও ঠিক আছে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। সো হাউ হ্যাভ আই বিন আনসার্ড, হোয়াট ইউ মিন? তো এই সময় কিং তো বুঝতেই পারছে না, একটু ফ্রাস্ট্রেটেডই হয়ে গেছে, একটু ক্ষিপ্ত হয়েই বলছে যে কী ব্যাপার, আমি আনসার পেয়ে গেছি বললেই হলো। ডু ইউ নট সি, আমির বলছে তুমি দেখতে পাচ্ছ না? ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে অ্যান্ড হ্যাড নট ডাগ দিস বেডস ফর মি, ইউড হ্যাভ গন অ্যাওয়ে, দেন দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাকড ইউ অ্যান্ড ইউ উড হ্যাভ উইশড ইউ হ্যাড স্টেড উইথ মি। তো কী বলছে? লাস্ট দিন, ঠিক আছে, গতকাল তুমি যদি আমার এখানে থেকে আমার যে অবস্থার উপর একটু তোমার দয়া না হতো, আর তুমি যদি আমার কাছে থেকে আমার হেল্প না করতে, তাহলে কী করতে? তুমি বাড়ি ফিরে যেতে। বাড়ি ফেরার পথে এই লোকটা তোমাকে অ্যাটাক করতো, হয়তো তোমাকে জখম করতো বা মেরেও ফেলতে পারতো। তখন তুমি ভাবতে যে এই হারমিটের কাছে থাকলেই বোধহয় ভালো ছিল, রাইট? তো কালকে তাহলে সবচেয়ে ভালো কাজটা তুমি করে ফেলেছো জীবনে আমার সাথে থেকে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। তো সেই সময় কী ছিল? যখন তুমি আমার এখানে ডিগিং করছিলে, যতক্ষণ তুমি আমার এখানে ওই মাটি খুঁড়ছিলে, ততক্ষণ সেই সময়টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, তাই না? মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ছিল সেটা, ঘড়ির সব থেকে ইম্পর্ট্যান্ট সময়। আর আমি ছিলাম সবচেয়ে ইম্পর্ট্যান্ট লোক, কেন আমাকে সার্ভিস দিচ্ছিলে তুমি। অ্যান্ড ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। অ্যান্ড আমার সাথে ভালো মানে আমাকে সার্ভিস দেওয়া, এটাই তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ ছিল। এরপর কী হলো? when the man ran to us, the most important time was when you were caring for him. সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল তুমি তার কেয়ার করছিলে, তাকে সেবা শুশ্রূষা করলে। তুমি ওকে সেবা শুশ্রূষা না করলে ও মারা যেত, আর তোমার সাথে শান্তিও চুক্তি হতো না, বরং দেখা যেত ওর যে নেক্সট জেনারেশন সেও আবার প্রতিজ্ঞা নিয়ে বসো রাজাকে মারব। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান অ্যান্ড ইউ ডিড ফর হিম ওয়াজ মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। তো সব ক্লিয়ার। রিমেম্বার দেন দের ইজ অনলি ওয়ান টাইম। তো বলবে, তো আমাদের সাধুভাবে এবার একটু দার্শনিক ছলে বলছে যে পৃথিবীতে একটাই সময়, সেটা হচ্ছে বর্তমান। মানুষ বর্তমানে কি করছে সেটা দিয়েই ভবিষ্যৎ ঠিক হতে পারে। অতীতে আমাদের কোনো হাত নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু বর্তমান আমাদের হাতে আছে। অ্যান্ড এটাই হচ্ছে এখানের স্টোরির মোরাল লেসন, যে বর্তমান সময় আমরা কী করছি। আজকে আমরা কোনো হার্ডওয়ার্কটা করছি যাতে কালকে ভালো ফল পাই, তাই না? ও বর্তমানে সেদিনকার চাষটা করেছিল, তাই না? ডিগিং করার জন্য মানে মাটি খুঁড়েছিল, তাই পরের দিন সেটা বীজ বপন হচ্ছে, নাহলে হতো না। সেরকমই হারমিটের কাছে এসে রাজা ভালো কাজ করেছিল, তাই ওকে মরতে হলো না, বরং শত্রু বন্ধু হয়ে গেল। তো এটাই বলেছে। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। তো এই প্রেজেন্টই হচ্ছে, এই বর্তমানই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম। আর যেটা আমরা করছি সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ সেটাই। আর যার সাথে আছি, যার সাথে থেকে সময়টা কাটাচ্ছি বা সার্ভিসটা যাকে দিচ্ছি, সেই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ। দ্য মোস্ট নেসেসারি পার্সন ইজ দ্য পার্সন ইউ আর উইথ অ্যাট আ পার্টিকুলার মোমেন্ট। তো এটাই আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমরা আজকাল একই ঘরে থেকেও, প্রিয়জনদের কাছে থেকেও নিজের নিজের ফোনে ব্যস্ত, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে যাই। আমরা ভুলেই যাই যাদের সাথে আছি তারাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে ভালো সার্ভিস দেওয়াটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। এটাই আমি বলছিলাম, একদম স্টোরির প্রথম থেকেই বলেছিলাম যে এটা আমাদের খুব সুন্দর একটা মরাল লেসন দেয়, একটা নেতিবাচক গল্প বলা যায়। তো খুব সুন্দর একটা গল্প। তো কি বলছে তাহলে? মোস্ট নেসেসারি পার্সন, যার সাথে আছো সেই, বিকজ নো ওয়ান নোজ হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। ভবিষ্যতে কী হবে তো কেউ জানে না। অ্যান্ড ওয়েদার উই উইল মিট এনিওয়ান এলস, অন্য কারোর সাথে দেখা হবে কি নাও জানে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস টু ডু দ্যাট পার্সন গুড, বিকজ উই ওয়ার সেন্ট ইন টু দিস ওয়ার্ল্ড ফর দ্যাট পারপাস অ্যালোন। আমাদের কাজই হচ্ছে যার সাথে আছি, যে সময় আছি, তাকে
সবচেয়ে ভালো সার্ভিসটা দেওয়া, যেমন আমি এখন তোমাদের কাছে সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছি, দ্যাট ইজ তোমাদেরকে এই লেসনটা পড়িয়ে দিচ্ছি। তা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমরা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ এই লেসনটা দেওয়া, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম এই সময়টাই, রাইট? সো এই সুন্দর একটা গল্প লিও টলস্টয় তো আমরা পেলাম। উনি তো দার্শনিক ছিলেন, আমরা সবাই জানি টলস্টয়। সো সুন্দর একটা দর্শনের ওপরেই এটা আমাদের প্রেজেন্ট স্টোরিটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো। জানোই ইউটিউব অ্যালগোরিদমে একটু হেল্প হয়, ইউটিউবে বেশি লাইক পেলে সেই ভিডিওটা আরও কিছু লোক দেখতে পারে, তো আর কিছুই না। তো এইটুকুনি তোমরা করতেই পারো আশা করি। যদি আমার কাছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্স পেতে চাও, ব্যক্তিগতভাবে হেল্প পেতে চাও নিজেরা তোমাদের পরীক্ষার জন্য, ইংলিশ পরীক্ষার জন্য, এইচএস অ্যান্ড অল, তো ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করো। অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এর হোমওয়ার্কগুলো করো যেটা আজকে দিয়েছি। স্টে টিউন, থ্যাংক ইউ।